আসলে পুরো ব্যাপারটাই খুব মজার ছিল। সেটা হচ্ছে যে একটা গল্পের বই, মানে ট্রাভেল ভ্রমণ কাহিনী নয়, বা ট্রাভেল গাইড বুক নয়, কোনো ভূগোল বই নয়, ইতিহাস বই নয়, একটা নিছক গল্পের বই, একটা বাচ্চাদের জন্য লেখা একটা উপন্যাস, একটা কিশোর সাহিত্য। সেরকম একটা বই একটা মানুষকে কি কত দূর নিয়ে যেতে পারে, আর বা আদৌ কি কোথাও নিয়ে যেতে পারে? মানে নিয়ে যেতে পারার ব্যাপারটা আমি শুধু কল্পনার জগতে বলছি না। কল্পনার জগতে তো আমরা চাঁদেও পাড়ি দিতে পারি, কিন্তু রিয়েল লাইফে একটা বই, একটা গল্পের বই সম্বল করে একটা মানুষ কত দূর চলে যেতে পারে, সেটা সেই চিন্তা দিয়ে একটা যাত্রা শুরু হয়েছিল। এবং এক্ষেত্রে এই বইটা, আমার এই জার্নির ক্ষেত্রে বইটা ছিল চাঁদের পাহাড়। হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে 1937 সালে একটি গল্প লেখেন, একটা অ্যাডভেঞ্চার সাহিত্য লেখেন, যেটা পরবর্তীকালে একেবারে ক্লাসিক হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে চাঁদের পাহাড়, এবং যেটার সঙ্গে আমরা সবচেয়ে বেশি পরিচিত, সেই মানে পুরনো সংস্করণের কাভারটা, সেটাও মনের মধ্যে দাগ কেটে আছে বইটি। তো সেটা নিয়ে একটা যাত্রা শুরু হয়েছিল কয়েক মাস আগে চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে, এবং সেটার নাম আমি রেখেছিলাম এবার চাঁদের পাহাড়। এবং আমাকে সাহায্য করেছিলেন উত্তরবঙ্গ সংবাদ, তাদের আমি ধারাবাহিকভাবে আফ্রিকা থেকে লেখা পাই এবং ছবি পাঠাতাম, সেই জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। তো চাঁদের পাহাড় প্রথম আমি যখন পড়ি, তখন ন্যাচারালি সব আরও কয়েক লক্ষ লক্ষ বাঙালির মতো আমি ছোটোবেলায় পড়ি এবং পড়ে ভালো লাগে। অ্যাডভেঞ্চারের গল্প, সিংহ, মাসাই, গুপ্তধন ইত্যাদি, তো পুরো রোমাঞ্চকর ব্যাপার, ভালো লাগারই কথা। কিন্তু চাঁদের পাহাড় পরবর্তীকালে আমি যখন আরও মানে আমি মাউন্টেনিয়ারিংকে যখন পুরোপুরি, মানে আমার জীবিকা বলুন বা আমার বেঁচে থাকাটার সাথে পুরো জড়িয়ে যায়, বা অ্যাডভেঞ্চারটা যখন জড়িয়ে যায়, তখন চাঁদের পাহাড়টা অন্যভাবে আমার কাছে অন্য মানে তুলে ধরে। তখন মনে প্রশ্ন হয় যে সত্যি চাঁদের পাহাড় বলে কিছু আছে কি, মানে এবং থাকলে সেটা কোথায়, এবং সেখানে কি তাহলে যাওয়া যায়, রেলেই যাওয়া যায়? তো এইগুলো দিয়ে যাত্রাটা শুরু হয়েছিল, এই প্রশ্নগুলো দিয়ে। এবং তারপরে যখন বইটা পড়তে গিয়ে দেখি যে প্রচুর রিয়েল রেফারেন্স রয়েছে, জায়গার নামগুলো সত্যি, বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো সত্যি, সেগুলো আমি আবার পড়ে আসছি। তো একদম প্রথমে চলে যাওয়া যাক, চাঁদের পাহাড় বই। আমাদের গল্পের নায়ক শঙ্কর, সে তখনও গ্রামের বাড়িতে রয়েছে। তার কাছে তখনও প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের চিঠি এসে পৌঁছয়নি, আফ্রিকা যাওয়ার ডাক আসেনি, কিন্তু সে প্রদীপের মৃদু আলোয় বসে ওয়েস্টমার্কের ভূগোল বই খুলে অ্যান্টন হাউফম্যান বলে একজন জার্মান ভূপর্যটক বা অভিযাত্রীর একটা রিপোর্ট পড়ছে, একটা লেখা পড়ছে। সেই লেখাতে কি লেখা আছে? স্বয়ং বিভূতিভূষণের লেখায় যে মাউন্টেন অব দ্য মুন, ব্র্যাকেটে চাঁদের পাহাড় আরোহণের উনি বিবরণ পড়ছে শঙ্কর, এবং পড়ে সে রোমাঞ্চিত হচ্ছে। এবং সেটা তাকে এতটাই প্রভাবিত করছে যে সেই রাতে সে স্বপ্ন দেখছে সে গেছে চাঁদের পাহাড়ে অভিযান করতে, এবং সে ভেবেও ছিল যে একদিন না একদিন সে যাবে। তো গল্পটা কিন্তু শুরু হচ্ছে এইভাবে। গল্প শুরু হওয়ার আগে ভূমিকাতে চলে যাওয়া যাক, যে বিভূতিভূষণ ভূমিকাতেই কিন্তু দুজন রিয়েল লাইফ পর্যটক এবং লেখক তাদের উল্লেখ করেছিলেন চাঁদের পাহাড়ে। ভূমিকাতে উনি বলেছিলেন স্যার হ্যারি জনস্টন এবং রসিটা ফোর্বসের নাম। তো আমার প্রথম কৌতূহল ছিল, আচ্ছা এই হ্যারি জনস্টন এবং রসিটা ফোর্বস মাউন্টেন অফ দ্য মুন বলতে গেলে কাকে বলেছেন? সেই দুটো ক্ষেত্রে আমি একই জায়গায় এসে পৌঁছই যে তারা মধ্য আফ্রিকার একটা পর্বতমালার কথা বলেছিলেন, মাউন্টেন অফ দ্য মুন, এবং সেই পর্বতমালার নাম এখনকার দিনে সেটা রুয়েনজোরি মাউন্টেন্স বলে পরিচিত। তাহলে রুয়েনজোরি মাউন্টেন, আবার সেটা মাউন্টেন্স অফ দ্য মুন, এটা কি করে হলো? মাউন্টেন অফ দ্য মুন নামকরণটা করেছিলেন টলেমি। তো টলেমির তৈরি করা একটি মানচিত্র, যেটা তার জিওগ্রাফিকা বলে বইতে বেরিয়েছিল, তাতে দেখা যায় যে নীল নদের উৎস দেখিয়েছিলেন উনি মাউন্টেন অফ দ্য মুন বলে একটা জায়গা। এবং সেখানে আমি টলেমির মানচিত্র, যে 1467 মানে পঞ্চদশ শতাব্দীর একটি বাভারিয়া, জার্মানির বাভারিয়া অঞ্চল থেকে পাওয়া একটি ম্যাপ থেকে স্টাডি করলে দেখা যায় যে একটা বড় পর্বতমালা, যেখান থেকে বেশ কিছু নদী নালা নেমে গিয়ে তলায় কিছু লেক সৃষ্টি করেছে তার উত্তর দিকে, সেখান থেকে সেগুলো জয়েন করে নীলনদ হয়ে উত্তর দিকে বয়ে গেছে ইজিপ্টের দিকে। তো মানে আসল কৌতূহল ছিল নীলনদকে ঘিরে। নীলনদ এত বড় একটা নদী, তাকে ঘিরে এত বড় প্রাচীন সভ্যতা, তাহলে এত বড় নদী, এত জলের উৎসটা কোথায়? স্বভাবতই
ইউরোপের কৌতূহল ছিল কিন্তু নীল নদের উৎসকে ঘিরে। সেই উৎসর কৌতূহল থেকে এসেছিল চাঁদের পাহাড় বা মাউন্টেন্স অফ দ্য মুন বা লুনে মন্তেস, বিভিন্ন নামে তাকে ডাকা হয়েছে। গ্রিক একজন পর্যটক কাম ব্যবসায়ী তিনি নাকি বলেছিলেন যে 25 দিন সোয়াহিলি কোস্ট থেকে, মানে পূর্ব আফ্রিকার কোস্ট থেকে 25 দিন পায়ে হেঁটে চলার পর দেখেছিলেন এমন একটা পাহাড়, একটা বিশাল লেক, তার পেছনে বরফে ঢাকা পাহাড়। আসলে চাঁদ ব্যাপারটা এসেছিল তার সাদা রঙের বরফ দেখে। এই ডেসক্রিপশনটাকে টলেমি অ্যাডপ্ট করেছিলেন এবং নাম দিয়েছিলেন লুনা দে মন্তেস। আফ্রিকার এক্সপ্লোরেশন, আফ্রিকার অন্দরমহলে ঢোকার যে বিশাল স্ট্রাগল ছিল কয়েক 200 বছর ধরে, তার মধ্যে দুজনের নাম জড়িয়ে থাকবে চিরকালের জন্য। একজন জন হ্যানিং স্পেক, একজন রিচার্ড বার্টন। এই দুজনের আলাপ কিন্তু হয়েছিল ভারতবর্ষে, এবং তারা যখন তিব্বতে সাংপুর উৎস মানে ব্রহ্মপুত্র উৎস খোঁজার জন্য চেষ্টা করেছিলেন, তখন রিচার্ড বার্টন স্পেককে ইনভাইট করেছিলেন যে চলো আফ্রিকাতে নীল নদের তখন উৎস খুঁজে পাওয়া যায়নি, চল দুজনে গিয়ে খুঁজি। রেড লাইনটা দেখা যাচ্ছে দার এস সালাম থেকে, এই প্রথম লাইনটা দুজনে মিলে, মানে স্পেক এবং বার্টন দুজনে মিলে একটা প্রথম ওদের ফার্স্ট এক্সপিডিশন ওরা পৌঁছে যায় লেক টাঙ্গানাইকার ধারে। বার্টনের ধারণা হয় এই লেক টাঙ্গানাইকাই হলো নীল নদের উৎস। আবার দুজনে দার এস সালামে ফিরে এলেন। স্পেকের মনে একটা সন্দেহ ছিল, স্পেক বলেন না খরকা ছিল। তো সেটা বলার ফলে বার্টন খুব রেগে যায়। তখন ন্যাচারালি একটা ইগো বিরাট হয়ে দাঁড়ায় যে তুমি কি বড় এক্সপ্লোরার হয়ে গেলে রাতারাতি, আমি তো তোকে নিয়ে এলাম আফ্রিকাতে। স্পেক কিছু না বলে তখন আবার নিজে একটা একা অভিযানে যান, সেটা ওই গ্রিন একটা লাইনে ম্যাপে দেখানো আছে, সবুজ লাইনে। সেইখানে কিন্তু স্পেক লেক ভিক্টোরিয়ার উত্তর প্রান্তে গিয়ে পৌঁছান এবং দেখতে পান যে ওখান থেকে নীল বেরিয়েছে, নীল নদের উৎস হয়েছে। ফিরে এসে বার্টনকে সেই কথা বলেন, বার্টন একদম উড়িয়ে দেন, অত্যন্ত রেগে যায় স্পেকের ওপর। স্পেক আর কথা না বাড়িয়ে জাহাজ ধরে সোজা ইংল্যান্ডে ফেরেন এবং ইংল্যান্ডে ফিরে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে জানিয়ে দেন যে আমি নীল নদের উৎস পেয়ে গেছি। রাতারাতি স্পেক হিরো হয়ে যান। তার দিন 15 পরে বার্টন যখন ইংল্যান্ডে পৌঁছন, সমস্ত খবর পেয়ে একেবারে রেগে বোম যে এই কি কাণ্ড, কালকের ছেলে তাকে আমি এক্সপ্লোরেশন করা শেখালাম, সে বললো আবিষ্কার করে ফেলেছি। তখন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি বললো আচ্ছা ঠিক আছে, এর একটা হিল্লে হওয়া দরকার, একটা ডিবেট ডাকা হয় একটা বড় মধ্যস্থতা করার জন্য। দুজনেই দুজনের বক্তব্য পেশ করুন সবার সামনে, পাবলিক ডিবেট। এরপরেই আসল দুঃখজনক ঘটনাটা ঘটে। স্পেক কিন্তু নার্ভাস হয়ে যান এবং ঠিক ধরুন কালকে হবে সেই ডিবেট, তার আগের দিন স্পেক আত্মহত্যা করেন। শিকারে গিয়েছিলেন, নানা রকম ভার্জন স্টোরিটার, কিন্তু পরে জানা যায় স্পেক অত্যন্ত নার্ভাস হয়ে গেছিলেন এবং এত জনগণের সামনে অপদস্থ হওয়ার ভয় পেয়েছিলেন, কারণ স্পেকের হাতে সেরকম প্রমাণ ছিল না যে উনি পাবলিকের সামনে এস্টাবলিশ করেন যে ওটাই নীল নদের উৎস। এবং এই দুঃখের ব্যাপারটা, এবং স্পেক মারা যান, ন্যাচারালি সবাই রিচার্ড বার্টনের কথা সত্যি মেনে নেয় এবং এটা অনেকদিন চলতে থাকে, যতদিন না পর্যন্ত সেই স্ট্যানলি, হেনরি মর্টন স্ট্যানলি যতদিন না লেক ভিক্টোরিয়ার পাড়ে পৌঁছান। উনি পৌঁছে বলেন যে হ্যাঁ তো স্পেক ঠিকই বলেছিলেন, এটাই তো নীল নদের উৎস, কিন্তু স্পেক তো অদিনে মারা গেছেন। তো এটা অদ্ভুত গ্রিক ট্র্যাজেডি ঘটে যায় নীল নদের উৎস নিয়ে, এবং সামহ সেটা চাঁদের পাহাড় আমাদের মাউন্টেন্স অফ দ্য মুনের সাথে জড়িয়ে রয়েছে। তো আমরা দেখলাম কোথায় বিভূতিভূষণ, চাঁদের পাহাড়, শঙ্করের স্বপ্ন, সেখান থেকে আসলে এই বাস্তব জীবনের অনেকগুলো অভিযাত্রীর সত্যিকার অভিযান জড়িয়ে রয়েছে। স্ট্যানলি যখন এলেন উনি প্রথম দেখতে পেলেন 1876 সালে উনি প্রথম এসেছিলেন, উনি বুঝতে পারেননি। 1888 উনি যখন আবার আসেন তখন উনি দেখতে পেলেন যে একটা এখানে তো বিরাট একটা পাহাড় আছে এবং তার মাথায় বরফে ঢাকা আছে। তখন উনি এনকোয়ার করে জানতে পারলেন যে এই পাহাড়টার নাম রুয়েনজোরি, এবং ফিরে গিয়ে রিপোর্টে সেটা লিখলেন। তারপরে চাঁদের পাহাড়ের রিয়েল আরোহণ হয় কিন্তু 1906 সালে। ডিউক অব আব্রুৎজি, ইটালির একজন যুবরাজ, তার বিশাল একটা দল নিয়ে প্রায় আর্মির মতো স্টাইলে রুয়েনজোরিতে উপস্থিত হন। একটা সায়েন্টিস্ট, কার্টোগ্রাফার, সমস্ত বিষয়ের এক্সপার্টদের সঙ্গে নিয়ে তিনি একটা লম্বা কয়েক মাস ব্যাপী অভিযান করেন এবং রুয়েনজোরি মাউন্টেন রেঞ্জে বা মাউন্টেন্স অফ দ্য মুনে যতগুলো পাহাড় আছে সব কটা ক্লাইম্ব করেন, এবং তারপর থেকে রুয়েনজোরি মাউন্টেন কিন্তু পৃথিবীর সামনে উঠে আসে। এটা খুব মজার ব্যাপার যে বিভূতিভূষণ এক জায়গায় ডিউক অব আব্রুৎজি নামটা উল্লেখ করেছেন। আমার উদ্দেশ্য ছিল বিভূতিভূষণের দেখানো শঙ্কর যে পথে আফ্রিকায় গিয়েছিল সেই পথটাকে মোরলেস ফলো করা। তো একটুখানি বলে নেওয়া দরকার যে শঙ্কর উগান্ডা রেলপথে চাকরি পেয়ে গেছিল, আমরা সবাই জানি, এবং সেখান থেকে আমরা জানি প্রথমে এসে মোম্বাসা পৌঁছয়। মোম্বাসা থেকে প্রথমে একটা ক্যাম্পে যায় যেখানে রেল লাইনের কাজ হচ্ছিল, যেখানে মানুষকে কোশিঙ্গরা আক্রমণ করছিল। তারপরে সেই যে ক্যাম্প বন্ধ হয়ে যায় ম্যালেরিয়ার উৎপাতে, সেখান থেকে
ছোট্ট একটা স্টেশন মাস্টারের কাজ পেয়ে এসে যায়। শেষে সেইখানেই তার সাথে আলভারেজের দেখা হয়। তারপর সে আর আলভারেজ লেক ভিক্টোরিয়ার পারে কিসুমো থেকে জাহাজ ধরে চলে যায় দক্ষিণ আফ্রিকার দিকে রিক্টার্সভেল্ডে। একবারের জন্য কিন্তু বিভূতিভূষণ গোটা বইতে কোথাও বলেননি। এতটাই মানে গল্পের গুণটা এত সুন্দর ছিল যে পাঠক, আমি নিজেও অনেকবার পড়েও প্রথমে বুঝতে পারিনি যে রিক্টার্সভেল্ড চাঁদের পাহাড় বিভূতিভূষণ একবারও বলেননি। শঙ্কর চাঁদের পাহাড়ে পৌঁছলো একবারও বলা হয়। কিন্তু চাঁদের পাহাড়ে যাওয়ার একটা স্বপ্ন দিয়ে একটা বিবরণ পড়া, চাঁদের পাহাড়ে কেউ একজন অভিযান করছেন এবং সেই রাতে শঙ্কর স্বপ্ন দেখছে, সেটা দিয়ে গল্পটা বোনা হয়েছিল বলে পাঠকের মনের মধ্যে ঢুকে গেছে যে শঙ্কর তাহলে নিশ্চয়ই চাঁদের পাহাড়ে গিয়েছিল। তো সেটা আমার অনুরোধ থাকবে পাঠকদের, যারা আজকে দেখছেন তারা আরেকবার চাঁদের পাহাড় বইটাকে পড়ার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন কি বলছি। যাই হোক, প্রথম কৌতূহল ছিল মোম্বাসা পৌঁছানো, তাই সরাসরি চলে যাওয়া যাক মোম্বাসা বন্দর। মোম্বাসা এক প্রাচীন বন্দর, মানে মধ্য আফ্রিকার মানে সেন্ট্রাল পার্ট, যেটাকে ডার্ক কন্টিনেন্ট যে জন্য নাম দিয়েছিল। মোম্বাসার বন্দরে যখন মোম্বাসায় পৌঁছেই প্রথম কাজ ছিল পুরনো বন্দর পাড়াটা দেখা। জানতে পারলাম পুরনো যেটা বন্দর সেটা বন্ধ হয়ে গেছে, আজকাল নাব্যতার অভাবে সেখানে আর জাহাজটা আসে না, সম্পূর্ণ অন্যদিকে বন্দর সরে গেছে। তবু বন্দর পাড়ায় ঘুরে বেড়াতে ভালো লাগছিল, কারণ দূরে দেখা যাচ্ছিল ভারত মহাসাগর। ভাবার চেষ্টা করছিলাম এখানেই প্রসাদ দাসের সঙ্গে শঙ্কর এসে নেমেছিল। আবার রিয়েল লাইফে সেখানেই কিন্তু তার সেই বন্দরের পাশেই রয়েছে একটা বিশাল কেল্লা, যেটার নাম হচ্ছে ফোর্ট জিসাস। এটা পর্তুগিজদের দেওয়া নাম। এখানে ভাস্কো ডা গামা একসময় বন্দী ছিলেন। তো এখন আবার ভাস্কো ডা গামার নামে একটা রাস্তা রয়েছে মোম্বাসাতে। তো মোম্বাসা কখনো দেখা গেছে ওমানি সুলতানদের আন্ডারে চলে গেছে, কখনো সোয়াহিলিদের মানে ইস্ট আফ্রিকান সোয়াহিলি রাজার আন্ডারে গেছে, কখনো গেছে পর্তুগিজদের হাতে, আবার শেষ পর্যন্ত গেছে ব্রিটিশের হাতে। তো বহুবার এর ভাগ্য বদল হয়েছে মোম্বাসা। তো এখন গেলে সেসব কিছুই মনে হয় না। তার পাশে একটা ছোট্ট ফুটবল খেলার মাঠ, বাচ্চারা ফুটবল খেলছে। ঠিক আমাদের গঙ্গার ধারে যেরকম চায়ের দোকান হয়, সেখানেও সেরকম ছোট ছোট চায়ের দোকান আছে, যদিও সেখানে চায়ের সাথে সাথে কফিও পাওয়া যায়। তাহলে আমরা আবার গল্পে ফিরে আসি বিভূতিভূষণের চাঁদের পাহাড়ে। সেটা হচ্ছে যে মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নায়াঞ্জা হ্রদের ধারে, তারই একটি শাখা লাইন তৈরি হচ্ছে। সেইখানে কাজ পেয়ে একটা কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে শঙ্কর উপস্থিত হয়। তো গল্পটাকে উনি লিখেছিলেন 1937 সালে বিভূতিভূষণ, কিন্তু গল্পের মানে কাহিনীর প্লটটা করা হয়েছিল 1909। খুব ইন্টারেস্টিং, কারণ 1906 সালে কিন্তু প্রথম মাউন্টেন অফ দ্য মুন ক্লাইম্ব হয়, তাকে ঠিক পরে লিখেছেন, যে কারণে ওটা বিশ্বাসযোগ্য থেকে যে মাউন্টেন অফ দ্য মুন কেউ ক্লাইম্ব করেছে সেটা পড়ে কেউ ইন্সপায়ার্ড হচ্ছে। কেউ বলতে এক্ষেত্রে শঙ্কর যখন উগান্ডার পথ পাতা হচ্ছে, সেই সময় দেখা যায় যে অনেক ভারতীয় শ্রমিক, বেশিরভাগ 90% ভারতীয় শ্রমিক, ম্যানেজার, ওভারসিয়ার সমস্ত ভারতবর্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং বেশ কিছু পুরনো ফাইল শটও দেখা যায় ধুতি পাঞ্জাবি পরে লোকজন ঘুরে বেড়াচ্ছে। পৌঁছে গেলাম একটা বিকেলবেলা। আজকের মোম্বাসা স্টেশন খুঁজে বার করা। দিনে একটা ট্রেন চলে, কিন্তু সেটা এত ইরেগুলারলি চলে যে তার কোনো ঠিক নেই। মানে সেটা 15 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পরেও ট্রেনটা পৌঁছতে পারে। ফলে আমি ট্রেনের টিকিট কাটতে চাইলে আমাকে ট্রেনের টিকিট দেওয়া হলো না। যখন মোম্বাসা রেলপথ অ্যাকচুয়ালি পাতা হচ্ছিল, সাভো বলে একটা জায়গায়, সাভো বলে একটা নদী আছে এবং জায়গাটার নামও সাভো, সেই নদীর উপর ব্রিজ তৈরি করার সময় দুটো সিংহ, এক জোড়া সিংহ 28 জন ভারতীয় শ্রমিককে মেরে ফেলে 1 মাস সময়ের মধ্যে, এবং সব মিলিয়ে 100-র উপরে আরো লোকাল লোকজন মেরেছিল এই মানুষগুলো সিংহ। সেই ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ছিলেন কর্নেল প্যাটারসন। তো উনি ম্যান ইটার্স অফ সাভো বলে একটা বই লিখেছিলেন। সেই বইটা পড়লে দেখা যায় বিভূতিভূষণ চাঁদের পাহাড়ে যে মানুষকে কোশ্চেন করে এপিসোড ছোট ছোট ঘটনাগুলো লিখেছেন, তা হুবহু কর্নেল প্যাটারসনের সাথে এক। তো ফলে এই সাভো দেখা এবং সেই আজকের দিনে সাভোর কি অবস্থা সেটা দেখার কৌতূহল নিয়ে আমি মোম্বাসা ছেড়ে এগিয়ে চলি। মোম্বাসা এগিয়ে গিয়ে আমি প্রথমে যাই বই বলে একটা জায়গায়, যেহেতু সাভো রাস্তা থেকে ভেতর দিকে, মানে আজকে ওখানে একটা ন্যাশনাল পার্ক হয়ে গেছে, সেখানে পৌঁছেই দেখতে পাই সাভো স্টেশন। একদম অবিকল ঠিক কর্নেল প্যাটারসনের বিবরণও যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। সেই সাভো স্টেশন পাশে ছোট্ট সিগন্যাল কেবিনটা, লাল টালির চালের ছোট্ট স্টেশন ঘর, এবং তার পাশে সেই বিখ্যাত সাভো ব্রিজ, যেটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ একাধিকবার জার্মানরা এসে ধ্বংস করে দিয়ে গেছিল। আজকে যদিও তা বেশ মজবুত,
এবং সাবো নদী, তার ঘোলা জল, তার দুটো পাড় কল্পনা করে নেওয়া যায়, এই দুটো পাড় জুড়েই কিন্তু এই ভারতীয় শ্রমিকরা ক্যাম্প করে থাকতো। আর প্রত্যেক রাত্রে সিংহরা একজনকে তুলে নিয়ে যেত। সাবোর যে সিংহগুলো আলটিমেটলি কর্নেল প্যাটারসনের গুলিতে মারা যায়, তাদের কিন্তু কোনো কেশর ছিল না। পরবর্তীকালের যেসব ফিল্মস তৈরি হয়েছে, যে হলিউড বলুন বা টলিউড বলুন, যারা এসে সাবো সিংহ নিয়ে সিনেমা বানিয়েছে, তারা কিন্তু কেশর দেখিয়েছে। সাবোর এই পার্টিকুলার সিংহগুলোকে পরবর্তীকালে শিকাগোর ফিল্ম মিউজিয়ামে প্রিজার্ভ করা আছে, এখনো দেখা যায়। ইন্টারেস্টিংলি সাবো পৌঁছে আমি জানতে পারি যে এখন আবার রেললাইন পাতার কাজ চলছে, তো আবার সাবর সিংহরা ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে এসে মানুষকে হয়ে গেছে। এখন চীনারা আবার মানে সেই পুরনো মিটার গেজ রেলপথের ধরে পাশ দিয়ে একটা বড় ব্রড গেজ হাই স্পিড রেলওয়ে বসানোর কাজ চলছে মোম্বাসা থেকে নাইরোবি। তো গত কয়েক মাসে বেশ কিছু চীনা ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, শ্রমিক নাকি এই সিংহের শিকার হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একাধিক মানে বেশ কিছু মানুষ এখানে প্রাণ হারান। তো এখানে একটা বিরাট সেমেটারি আছে, এটা ওয়ার সেমেটারি। সেই সাবো ওয়ার সেমেটারিটাও আমি দেখিনি। যাকে সাবর যখন সিংহ ম্যানিটার লাইন্সের পার্টটা শেষ হয়, তখন শঙ্কর একটা ছোট্ট স্টেশনে স্টেশন মাস্টারের পদে যায়, যেখানে ওর সেই ব্ল্যাক মাম্বার সাথে এনকাউন্টারটা হয়। তো সেরকম খুঁজে খুঁজে স্টেশন পাওয়া আমার কাছে খুব একটা কঠিন হয়নি। ওই সাবর কাছাকাছি একটা স্টেশন পেয়েছিলাম এবং সেখানে আমি অবাক হয়ে গেছিলাম যে বিভূতিভূষণের বর্ণনা। একটা স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা, ঠিক সেরকম আমি যেন সময়, ইট ওয়াজ জাস্ট লাইক টাইম ট্রাভেল, মানে সেখানে পৌঁছে গেছিলাম। যাই হোক, তো সেরকম স্টেশনও খুঁজে পেলাম এবং আলটিমেটলি ভোই থেকে আমি মাঝরাতে, মাঝরাত না, রাত্রির 2-2:30 সময় আমি ভুগান্ডা রেলওয়ে, সেই বিখ্যাত মোম্বাসা রেলওয়ে, যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আয়রন স্নেক, কেউ নাম দিয়েছিল লুনাটিক এক্সপ্রেস, সেই ট্রেনে উঠে পড়লাম। আই ওয়াজ রিয়েলি থ্রিলড যে এটা শেষ পর্যন্ত স্বপ্ন হলো, মানে এই স্বপ্নটা সফল হলো যে শঙ্কর যে রেলপথে চাকরি পেয়েছিল সেই জায়গাগুলো কিছু কিছু বিন্দু আমি ছুঁতে শুরু করেছি অলরেডি। এখানে মজার জিনিস ছিল ট্রেনটার মধ্যে তার ডাইনিং কার। হ্যাঁ, এক্স্যাক্টলি, ডাইনিং কার কনসেপ্টটা আজকে ভারতবর্ষের ট্রেনের বেশিরভাগ ট্রেন থেকে উঠে গেছে। যদি ডাইনিং কারে বসে থাকাটা ঠিক টাইম ট্রাভেল, একদম অবভিয়াস টাইম মেশিনে বসে থাকার মতোই মনে হচ্ছিল, যেখানে একসময় উইনস্টন চার্চিল বা আর্নেস্ট হেমিংওয়ে বা এরকম বহু বিখ্যাত লোক ট্রাভেল করেছেন, সেরকম একটা সেই ডাইনিং কারে আমিও বসে আছি। সেই সময় সকালবেলা এক সময় দেখতে পেলাম দূরে কিলিমাঞ্জারো, যার মাথায় অল্প একটু স্নো ক্যাপ এখনো টিকে রয়েছে। তো এই রেলপথ বানানোর সময় কিন্তু মাসাইদের সাথে একটা বিরাট সংগ্রাম ছিল। সেই সংগ্রামটা ছিল মূলত রেলপথটা পাতাই হয়েছিল মাসাইদের জমির উপর দিয়ে। কিছু মাসাই মেয়েদের এরা টিজ করেছিল ব্রিটিশরা, যার পরে একটা রেলওয়ে ওয়ার্কার্সরা একটা ঘটনা ঘটেছিল এই আয়রন স্নেক পার্থার সময়, উগান্ডা রেলওয়ে তৈরির সময়, যে মাসাইরা এসে একটা ক্যাম্প পুরো ম্যাসাকার করে দিয়েছিল ব্রিটিশদের। তারপরে ওরা মেশিন গান দিয়ে ওদের গুলি করে মেরেছিল। আলটিমেটলি রেলপথ তো পাতা হয়ে যায়, 1900 মধ্যে কাজ শেষ এবং কেনিয়া ইংল্যান্ডের হয়ে যায়। এই এন্টায়ার মাসাই ল্যান্ডটাকে কিন্তু ডেভেলপমেন্ট থেকে সরিয়ে রাখা হয়। যা কিছু চার্চ, স্কুল, হসপিটাল তৈরি হয় মাসাই ল্যান্ড বাদ দিয়ে, যার ফলে মাসাইরা কিন্তু পাশ্চাত্য শিক্ষা থেকে দূরে থেকে যায়। অনলি রিসেন্টলি ধরা যেতে পারে লাস্ট 30-40 বছর ধরে মাসাইদের ধীরে ধীরে মেন স্ট্রিমে আনার চেষ্টা হচ্ছে। নাইরোবিতে পৌঁছলাম আমি একটা দীর্ঘ ট্রেন জার্নির পরে। তখন মনে হচ্ছিল যে এবার ট্রেন থেকে কখন নামবো। ট্রেনের রোমান্টিসিজম যেটুকু ছিল সেটুকু শেষ। ইউনাইটেড নেশনসের সিদ্ধার্থ চ্যাটার্জির সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। উনি অত্যন্ত দুর্গম, মানে যেখানে টেররিস্ট অধ্যুষিত জায়গাতে উনি কাজ করেন। ওনার মূল কাজই হচ্ছে মেয়েদের অধিকার, বাচ্চা শিশুর অধিকার। তবে আমার মনে হয়েছিল এরাই হচ্ছে সত্যিকারের সংকট। তারপরে আমি পৌঁছে যাই লেক নাইভাসার পাড়ে। লেক নাইভাসার পাড়ে পৌঁছে যাওয়ার একটা কারণ ছিল, সেখানে আমার এক বন্ধু থাকে, সে আইসল্যান্ডের এক বন্ধু, সে ওখানে জিওথার্মাল একটা প্রজেক্টে কাজ করছে। সে আমাকে বলেছিল যখন আসছোই এই রাস্তাতে আমার বাড়িতে 2-1 দিন কাটিয়ে যাও। তো গিয়ে বুঝলাম যে কেন বারবার নেমন্তন্ন করছিল। এই যে হলুদ বাড়িটা দেখছি ওর পাড়াতেই ছবিটা, এটা এখানেই আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন এবং এখানে থাকাকালীনই এটা ওয়ান অফ দ্য হান্টিং লজ, যেখানে হেমিংওয়ে অনেক দিন কাটিয়েছিলেন এবং সম্ভবত এখান থেকে থাকাকালীনই উনি স্নোজ অফ কিলিমাঞ্জারো লিখেছিলেন। বন্ধুর বাড়ি ছিল একটা গেম পার্কের মধ্যে, চতুর্দিকে প্রচুর অ্যানিমালস ঘুরে বেড়ায়। মানে গেম পার্ক জিনিসটা কি, মানে শিকারী জন্তু নেই,
মানে সিংহ চিতা নেই, ফলে তুমিও একটা নন্দনকাননের মতো, সেই অরণ্যদেবের নন্দনকাননের মতো কিন্তু যেন ঘুরে বেড়াচ্ছে। প্রচুর জিব্রা, জিরাফ, থমসন গ্যাজেলস, ইম্পালা। একটাই বিপদ ছিল, আমার বন্ধু বলে দেয় যে সন্ধ্যের পরে ঘুরে বেড়াবে না, কালে লেক নাইভাসা থেকে হিপো উঠে আসে এবং হিপোর আক্রমণে আফ্রিকাতে সব থেকে বেশি মানুষ মারা যায়। হিপো সব থেকে ডেডলি আফ্রিকাতে। যাই হোক, এটা সেই বন্ধুর বারান্দায় বসে একটা ছবি, এবং নেচার এতটাই কাছে যেখানে দেখা যাচ্ছে একটা আফ্রিকান গ্রে হর্নবিল এসে বন্ধুর হাত থেকে বাদাম টাদাম খেয়ে যায়। তো পরবর্তী 2-1 দিন থাকতে থাকতে আমার সাথেও বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব এতটাই গড়ায় যে আমার সাথে একটা সেলফিও তুলে ফেলে। এরপর আমি ফিরে আসি আবার মূল চাঁদের পাহাড়ের জার্নিতে। আমি আগেই বলেছিলাম যে শঙ্কর একটা ছোট রেল স্টেশনে স্টেশন মাস্টার থেকে আলবারাজের দেখা হওয়ার পরে সেই কিসুমু থেকে সে কিন্তু লেক ভিক্টোরিয়া হয়ে চলে যায় দক্ষিণ আফ্রিকার দিকে টাঙ্গানিকার পাড় দিয়ে। আমার জার্নি এবার হবে রিয়েল চাঁদের পাহাড়ের দিকে। আমি সোজাসুজি চলে যাব কাম্পালা। কাম্পালা থেকে কাসেসে পৌঁছে যাব। কাসেসে হচ্ছে ঠিক আমাদের মানে দার্জিলিংয়ের যেমন ফুট হিলস, শিলিগুড়ি যদি বলা যায়, সেরকম কাসেসে হচ্ছে ফুট হিলস, যেখান থেকে আমার রুয়েনজরি মাউন্টেন্স বা মাউন্টেন্স অফ দ্য মুনে আমি ঢুকে পড়ব। কাসেসের একটা শহর, বিকেলবেলা একটু ঝড় ওঠার মতো অবস্থা, এবং কাসেসে থেকে আমি পৌঁছে যাই ইবান্ডা। ইবান্ডা হচ্ছে একদমই রোড হেড, এখান থেকে ন্যাশনাল পার্ক মানে রুয়েনজরি ন্যাশনাল পার্কের গেটওয়ে। একেবারে লাল মাটির রাস্তা, প্রচুর কলা গাছ, ঠিক মনে হচ্ছে আমি আমার উত্তরবঙ্গেই কোথাও একটা আছি। সেই গ্রামেরই রুবনি বলে একটা গ্রামে সে রাতে আমি ছিলাম। রুবনি গ্রামের একটা রাস্তার ধারের দোকানে দুপুরের খাওয়া হচ্ছে। উগান্ডার খাবারটা কিন্তু একটু আলাদা। এখানে ওরা মূলত এক ধরনের কলা খায়, সেই কলাটাকে বলে মাটকে, এবং মাটকের সাথে কাসাবা মেলায়। কাসাবা এক ধরনের রুট, আবার ওই মানে অনেকটা শাঁকালুর মতো, সেটাকে ড্রাই করে একটা পাউডার তৈরি হয়। আর তার সাথে মাহারাগে, মাহারাগে হচ্ছে আমাদের রাজমা। এই তিনটে জিনিসের একসাথে ফুটিয়ে একটা অদ্ভুত সংমিশ্রণ তৈরি হয়, সেটাকে একটা দলা পাকিয়ে যে খাবারটা তৈরি হয়, সেটা সকালবেলা একবার খেয়ে নিলে সারাদিন আর খিদে পায় না। হিমালয়ের কথায় বলা যেতে পারে এখানে যে ট্রাইবরা বাস করে এই রুয়েনজরি ফুট হিলসে, তাদের নাম হচ্ছে বাকঞ্জ। এই বাকঞ্জরা জানা গেছে প্রায় 200 বছরের একটু বেশি সময় আগে ওয়েস্টার্ন আফ্রিকা থেকে মাইগ্রেট করে, যখন বান্টু মাইগ্রেশন হয়েছিল মূল সেই তাদের সাথেই আসে। এখানে তারা বান্টু অরিজিনালি, বান্টুরা অল দ্য ওয়ে টু সাউথ আফ্রিকা অব্দি চলে গেছে। বান্টু মাইগ্রেশনের ফলে বহু অরিজিনাল ইনহ্যাবিটেন্ট বিভিন্ন অঞ্চলে, মানে ধরা যেতে পারে বুশম্যান, দক্ষিণ আফ্রিকার কালাহারির বুশম্যানরা বিপর্যস্ত হয়েছে, পূর্ব আফ্রিকার মাসাইরা বিপর্যস্ত হয়েছে এই বান্টুদের জন্য। বান্টুরা হিউজ একটা মাইগ্রেশন হয়, সেই বান্টুদের একটা ফ্যাকশন হচ্ছে বাকঞ্জ, ওরা চলে আসে রুয়েনজরির পায়ের তলায়। তো একটা বাকঞ্জ ফ্যামিলিতে রাত্রিবেলা ছিলাম আমি, তাদের মা এবং তার ছোট্ট ছেলে, তাকে নিয়ে একটা ছবি। বাকঞ্জদের কাছে কিন্তু রুয়েনজরি একটা পবিত্র পর্বতমালা। তারা মনে করে যে রুয়েনজরি পাহাড়ের মাথায় যে বরফ আছে সেখান থেকেই তারা জন্ম নিয়েছে, সেখানে তাদের আদি পিতা এবং মাতা রয়েছে। একদম আদি পিতার নাম কিতাসাম্বা এবং তার স্ত্রীর নাম নিয়াবুবুয়া। এটার সাথে প্রচন্ড মিল রয়েছে আমাদের সিকিমের লেপচারের। এটা একটা অদ্ভুত ফ্যাসিনেটিং জায়গা। লেপচারাও কিন্তু মনে করে কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে তাদের সব থেকে বড় দাদা, কাঞ্চনজঙ্ঘা থেকেই তারা সৃষ্টি হয়েছে। এখন অব্দি কিছু কিছু লেপচার ট্রাইবস এখনো আছে যারা তাদের ফ্যামিলির টাইটেলে কাঞ্চনজঙ্ঘা থাকে, তারা কাঞ্চনজঙ্ঘা বংশের লোক বলে। দিস ইজ কোয়াইট ফ্যাসিনেটিং যে এই রুয়েনজরির বাকঞ্জ এবং সিকিমের লেপচারদের মধ্যে তাদের মাইথোলজি বলা যাক বা ট্র্যাডিশনাল বিলিফস বলা যাক, অদ্ভুত মিল আমি খুঁজে পেয়েছি। 2 দিন গ্রামে থাকার পর আমার ঢোকা শুরু হলো রুয়েনজরি ন্যাশনাল পার্কে। আমি জানতাম যে ন্যাশনাল পার্ক ইউ হ্যাভ টু হ্যাভ এ গাইড, পোর্টার নিয়ে দলবল নিয়ে যেতেই হবে। সেখানে একটি বাচ্চা ঠিক শৈশবের সাথে খেলাধুলো নিয়ে তৈরি করে নেওয়া স্কুটার খেলছে, গ্রামের রাস্তায় শুকোচ্ছে কফির বিন। এবং যখন ট্রেকটা শুরু হলো আমার মনে হলো আমি অভিজ্ঞ হচ্ছে সিকিমেরই কোনো ওয়েস্ট সিকিম বা নর্থ সিকিমের ভেতরে কোনো ট্রেকিং শুরু করছি। সেই ফার্ন, এমনকি ডিটেল, এমনকি এলাচ গাছ, এমনকি ডিটেলটা পারফেক্ট করার জন্য বিচুটিও রয়েছে। প্রথম দিন থাকার জায়গাটা যখন পৌঁছলাম, নিয়াবিটাওয়া হাটটার নাম নিয়াবিটাওয়া হাটে পৌঁছলো বলে আমি ঠিক বাকিমে চলে এসেছি। একদম অবিকল বাকিমের মতোই একটি হাট, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ছিল। সমস্যাটা হচ্ছে এত বেশি ভিজে এবং স্যাঁতস্যাঁতে, এবং সেটা আমি জানতে পারলাম যে বছরে 365 দিনের মধ্যে 360 দিন এই জঙ্গলে বৃষ্টি হয়।
সেই হাটের তলাতেই আলাপ হলো দুই সৈনিকের সঙ্গে। দেখলাম একদম আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে। এরা কি করছে? এটা তো আর্মির লোক, এটা তো ফরেস্ট গার্ড নয়। তো তখন ওদের সাথে গল্পের মনে হলো যে আর মাত্র কয়েক বছর আগে, বছর 10 আগেই জায়গাটা প্রচন্ডভাবে টেরোরিস্ট অধ্যুষিত ছিল। কঙ্গোর জঙ্গিরা ঢুকে পড়ে এখানে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিল, এখানকার সমস্ত গ্রামের লোকজনের মধ্যে ত্রাস সৃষ্টি করে রেখেছিল। তাই এই জায়গাটা এখন অবধি যে শান্ত হয়েছে সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। আজকের দিনে রুয়েনজোরিতে একটা সার্কিট ওয়ে ট্রেক করা যায়। সেই সার্কিটটার রাস্তাটা প্রথম শুরু করেছিলেন কিন্তু আমাদের এরিক শিপটন এবং বিল টিলম্যান। তারা যখন প্রথম গিয়েছিলেন, সালটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। সেদিন চলার পথে আমি অত্যন্ত ভাগ্যবান আবার দেখতে পেলাম যে 3 হর্নড রুয়েনজোরি বিখ্যাত বহুরূপী, যেটা কিন্তু আবিষ্কার করেছেন প্রথম স্যার হ্যারি জনস্টন এখানে এসে, এবং সেই জন্য স্পিসিসটার নামও জনস্টন আই। তো এটা আবার লিঙ্ক এস্টাবলিশ করে যে হ্যারি জনস্টনের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন বিভূতিভূষণ চাঁদের পাহাড়, এবং হ্যারি জনস্টন কোথায় জঙ্গলে এসেছিলেন? রুয়েনজোরি মাউন্টেন্সে। জঙ্গলে যেতে তো আরো মনে হচ্ছিল যে বিভূতিভূষণের সেই যে বিবরণ, মানে আমি যদি একটা কোটেশন খালি তুলে ধরি যে এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত, প্রত্যেক গাছের গুঁড়ি ও শাখা প্রশাখা পুরো শ্যাওলায় আবৃত, প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে, সেই শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো। বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে, তার উপর কোথাও সূর্যের আলো নেই, সবসময় যেন গধূলি। এবং সত্যি আমার বাবার মনে হচ্ছিল তাহলে বিভূতিভূষণ শুধুমাত্র একজনের মানে বই পড়ে কি এরকম বিবরণ দেওয়া সম্ভব? বারবার এটা আমাকে রোমাঞ্চিত করছিল। একটা অল্টিটিউডের পরে কিন্তু সেই পরিচিত অরণ্যানি চেঞ্জ হয়ে গেল। এখানে আফ্রিকার যে অ্যাফ্রো অ্যালপাইন অদ্ভুত সমস্ত গাছপালা, লোবেলিয়া, সেনেসিও, এগুলো সমস্ত দেখা দেয়। এর কিছু কিছু গাছ আমি কিলিমাঞ্জারোতে দেখেছিলাম 2005 সালে, কিন্তু এই রুয়েনজোরিতে যেন তারা আরো বেশি ফ্লারিশড হয়েছে। এখানে একটা গুহার ছবি রয়েছে। এই গুহাগুলো যখন হাট তৈরি হয়নি, যখন 1906 সাল বা যখন 30s শিপটন টিলম্যান এসেছিলেন, সেই সময় কিন্তু এই গুহা টুহাতেই থাকতে হতো, যেটা আমাদের হিমালয় এখনো বহু ট্রেকে এখনো হয়ে থাকে। বেশ কিছু জায়গায় ভার্টিক্যাল বগ সেকশন বলে, বেসিক্যালি জলাভূমি। আজকে চাঁদের পাহাড়ে কিন্তু সেই রোমাঞ্চকর যে সিনেমা টিনেমা যেরকম দেখা হচ্ছে ওরকম কিছু নেই। চাঁদের পাহাড়ের মূল সমস্যা হচ্ছে যেহেতু এত বেশি বৃষ্টি হয়, একটা ভয়ঙ্কর অদ্ভুত জলাভূমি তৈরি হয়েছে। প্রথমত গ্লেসিয়েটেড ওয়াটার্স, ফলে খুব ঠান্ডা, এবং সেই জল কিন্তু বসে গেছে। একসময় গ্লেশিয়ার তলায় ছিল, ফলে কোথাও কোথাও ফ্ল্যাট গ্রাউন্ড। এটা থেকে মানে এরকম টেরেন থেকে বোঝা যায় যে এখানে একসময় গ্লেশিয়ার ছিল, এটা নদীর অববাহিকা নয়, এটা হিমবাহের তৈরি অববাহিকা। যাই হোক, তো এখানে বেশ কিছু জায়গায় ওরা এরকম কাঠের পাটাতন পেতে রাস্তা করেছে, কিন্তু যেখানে পারেনি সেখানে কিন্তু হাঁটু অব্দি ঢুকে যাচ্ছে, কোথাও কোথাও আরো বেশি। যার ফলে প্রত্যেক দিনের শেষে আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে যেতাম। এই টাসক থেকে টাসক, মানে ঘাসের গোছা থেকে ঘাসের গোছার জাম। এই ইন্টারেস্টিং ব্যাপার, এই টাসক থেকে টাসক বা তুষক থেকে তুষক বলে বিভূতিবাবু লিখেছিলেন, চাঁদের পাহাড়ে জাম দিয়ে দিয়ে যেতে হচ্ছিল। এই টুসক ঘাস কিন্তু আবার রিক্টার ফিল্ডে নেই। সেই টুসক টু টুসক যাওয়ার ব্যাপারটাই বা টাসক টু টাসক যাওয়ার ব্যাপারটা কিন্তু আছে রুয়েনজোরিতে। তো বারবার দেখা যায় চাঁদের পাহাড়ে কিভাবে তিনি একভাবে পাঠককে বিভ্রান্ত করে দিয়েছেন, করে পাঠক তার লেখার জাদু মানে লেখনের মধ্যে হারিয়ে গেছে। একটা সময় পৌঁছে যাই যে ঠিক একটা কল, সেই কল বা পাস, তার উল্টো দিকেই কঙ্গো, এখান দিয়েই জঙ্গিরা ঢুকে আসতো এক সময়। তার তলা একটা ছোট্ট হাট বুজুকু। সেই বুজুকু এক রাত কাটানোর পরে আমরা পৌঁছে যাই ট্রি লাইনের ওপরে। তখন আমার পরিচিত আমাদের হিমালয় পাথরে জায়গা, অল্প স্বল্প গ্লেশিয়াল আইস প্যাচ, এলেনা হাট থেকে কিন্তু আরোহণ করতে হয়। এলেনা হাট থেকে আমি যখন তা আমি একটা ম্যাপ দেখে ম্যাপ দিয়ে দেখা জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। জায়গাটা হচ্ছে স্ট্যানলি প্লেটো বা স্ট্যানলি ম্যাসিভ। সেই স্ট্যানলি ম্যাসিভে কিন্তু একটা ম্যাসিভের মধ্যে 6টা শৃঙ্গ আছে: অ্যালবার্ট, মার্গারিটা, আলেকজান্ড্রা, মোবিয়াস, সাভোয়া এবং ফিলিপ। সব থেকে উঁচু হচ্ছে মার্গারিটা, এবং সেই নামকরণ, প্রত্যেকটা নামকরণ করে দিয়েছেন সেই ডিউক অব আব্রুজি 1906 সালে এসে। কোনো নামকরণ করা বাকি রাখেননি। সেই এলেনা হাট থেকে উল্টো দিকে আমি দেখতে পাচ্ছিলাম স্থানীয় নাম কিতাসাম্বা এবং নিয়াবুয়া, এই পাথরের টাওয়ারগুলো একসময় বরফে ঢাকা ছিল, এখন আর নেই। একটা দুটো জায়গায় দেখলাম ফিক্সড রোপ করাই আছে গাইডরা যখন নিয়ে যায় তাদের জন্য, কিন্তু কোথাও সবগুলো আমার বাহুল্যই মনে হয়েছে। যাই হোক, এটা আবার সেই কিতাসাম্বা এবং নিয়াবুয়ার আর একটা শর্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নেওয়া, যে এরা একসময় পাহাড় দিত, একসময় একটা এন্টায়ার উপজাতি মনে করতো যে তারা আমাদের দেবতা, এবং বরফে ঢাকাটাই তাদের মনে করতো প্রাণ। সেই বরফ কিন্তু চলে যাচ্ছে। এটা কিতাসাম্বা নিয়াবুয়ার আর একটা ছবি, এটা উপরে স্ট্যানলি গ্লেশিয়ার থেকে তোলা ছবি।
এই সেই স্ট্যানলি গ্লেশিয়ারের আজকের দশা একদম এক্সট্রিম রাইটে দেখা যাচ্ছে মার্গারিটাকে, এবং তারপরে আলেকজান্ড্রা, এবং তারপরে যে সাদা হোয়াইট ফিল্ড, সেটা আফ্রিকার এই মুহূর্তে সব থেকে বড় গ্লেশিয়ার। হ্যাঁ, শুনে হাস্যকর লাগে, এখন বোধ হয় 1.5 বর্গ কিলোমিটার, 1.5 স্কোয়ার কিলোমিটার, অ্যান্ড ইজ ডাইং ভেরি ফাস্ট। আর বছর দশেক তারপরে গ্লেশিয়ার বলে কিছু থাকবে না। যখন স্ট্যানলির কথাটাই হলো, বারবার আমরা জানি যে স্ট্যানলি বলতে যে বিখ্যাত দুর্ধর্ষ অভিযাত্রী এক্সপ্লোরার স্ট্যানলির কথা, তার আর একটা ছবি এখানে আমি দেখাতে চাই। সে হচ্ছে আধুনিক মেশিন গান হাতে স্ট্যানলি। যখন এই ছবিটা তোলা, মানে স্কেচটা করা হয়েছিল সেই সময় যখন বাকনজোড়া, যখন উনি রুয়েনজোরির পায়তলায় পৌঁছন কঙ্গোর উজানে আস্তে আস্তে, তখন বাকনজোড়া ওদের কাছে যেহেতু হোলি মাউন্টেন পবিত্র পাহাড়, সেই জন্য ওরা মানাই করে দিয়েছিল যে আমরা যাবো না এবং তোমাদেরও যেতে দেবো না। ফলে একসাথে বেশ কয়েকশো বাকনজোকে গুলি করে স্ট্যানলি নিজে হাতে মারেন। তো এর পরের ইতিহাস তো জানাই, যে কলোনাইজেশন অফ আফ্রিকা, আফ্রিকা কিভাবে ধীরে ধীরে বিভিন্ন ইউরোপ কিভাবে ভাগ বাটোয়ারা করে নেয় ওটা আফ্রিকাকে নিয়ে। এবং এখানে একটা ছবি, এটা জাস্ট বেলজিয়ান কঙ্গোর ছবি, যেটা আজকে দিয়ে ভাগ হয়ে গেছে, কিভাবে স্লেভারি কাজ করানো হতো। এবং এটা শুধুমাত্র ইতিহাস নয়, আজকের দিনেও কঙ্গোকে নিয়ে কিভাবে পলিটিক্সের জন্য করা হয়, যে সেটা ডিটেলে বলার কিছু নেই। যাই হোক, তো এই পুরো জিনিসটা নিয়ে তো চোখের সামনে মার্গারিটা, এবং সেখানে তার দেওয়ালে লাগানো ফিক্স রোড, কোথাও মই লাগানো, এবং তার কিছুদিন আগে আমেরিকার এক সুপার মডেলকে নিয়ে তার মার্গারিটার মাথায় তোলে। সব কিছু নিয়ে মার্গারিটা ওঠার আমার কোনো বিশাল কোনো ইচ্ছা হঠাৎই লোপ পেল। আমি ঠিক করলাম যে অ্যাজ এ প্রোটেস্ট আমি মার্গারিটে উঠবো না, স্ট্যানলি ম্যাসিভের অন্য কোনো একটা পিকে উঠবো। তো আমার গাইড বন্ধু যে ছিল হেজরান বলুন, বা আমার যদি গল্পের সাথেই যখন তুলনা হচ্ছে, আমার আলভারেজেস বলা যেতে পারে, আলোচনা করি। এবং স্ট্যানলি ম্যাসিভেরই শেষে আর একটা পিক আছে মোবিয়াস। তো এই পিকের, এই ছবিটার একদম ডান দিকে হচ্ছে মার্গারিটা, তারপর আলেকজান্ডার, তারপরে একদম বাঁ দিকে গ্লেশিয়ার বাঁ দিকে হচ্ছে মোবিয়াস। তো সেখানটা আমার মনে হলো ফেয়ার এনাফ, এইটাতে ওঠা যাক। কারণ আলটিমেটলি বার্ডেনটা হচ্ছে, আমি শঙ্করের স্বপ্নটাকে বয়ে বেড়াচ্ছি। সেই শঙ্কর তো স্বপ্ন দেখেছিল চাঁদের পাহাড়ে যাবে, সে তার তো কোনো যাওয়া হয়নি। এবং এত দূর যখন এলাম, আমি কি এখানে থেমে যাব? তার আগে আর একটা ছবি দেখাই, 2007-এ ডক্টর ক্রিশ্চিয়ান হিলের তোলা একটা ছবি, সেটা হচ্ছে স্ট্যানলি গ্লেশিয়ারের ছবি। আর আগের ছবিটা যদি ফিরে যান, এই হচ্ছে এখনকার দশা স্ট্যানলি গ্লেশিয়ারের। স্ট্যানলি গ্লেশিয়ারের একটা গ্লেশিয়াল টেবিলগুলো দেখি আমরা ছবি তুলি, কিন্তু আসলে এই ধরনের যত বেশি গ্লেশিয়াল টেবিলস তৈরি হয়, এটা প্রমাণ হয় যে সেই গ্লেশিয়ারটা কত তাড়াতাড়ি গলে যাচ্ছে। তো মোবিয়াস আমাদের খুব সুন্দর একটা ফ্রি ক্লাইম্বের জায়গা দেয়, স্ক্র্যামলিং, রক ক্লাইম্বিং না বলে স্ক্র্যামলিং বলাই ভালো। আধ ঘন্টার মধ্যেই আমরা মোবিয়াসের মাথায় পৌঁছে যাই। উল্টো দিকে কঙ্গোর পুরো দিগন্ত খুলে যায়। আমার বন্ধু হেজরানের হাতে ভারতের ফ্ল্যাগটা দিয়ে একটা ছবি তুলি, এবং উল্টো দিকে দেখতে পাই লেকটাও কঙ্গোরই একটা লেক। সেদিন সকালটা অস্বাভাবিকভাবে পরিষ্কার ছিল, অন্তত কয়েক ঘন্টার জন্য ভাগ্যবশত। আমার সাথে আলাদা কোনো পতাকা ছিল না, চাঁদের পাহাড় বইটাই ছিল। আমার মনে হলো ওটাকে নিয়ে ছবি তোলাটাই সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই মুহূর্তে। তারপরে ফিরে আসাটা একই পথ ধরে, নতুন করে কিছু বলার নেই। এখানে এই ছিল আমার টিম, আমার পাশে বসেছিল হেজরান, এবং পেছনে দাঁড়িয়ে থাকা সব থেকে লম্বা হলুদ টি শার্টের ছেলেটি ছিল আমার কুক। বাকিরা আমার মালবাহক। নিজেকে একটা বড় ছোটোখাটো ডিউকো বাবরুজি মনে হচ্ছিল। এবং বেরিয়ে আসার সময় আমি দেখা করেছিলাম বাকনজোদের মধ্যে সব থেকে বয়স্ক গাইড, যিনি এখনো বেঁচে আছেন, যারা আফ্রিকানদের মধ্যে ধরতে গেলে তারা প্রথম রুয়েনজোরি পাহাড়ে উঠেছিলেন। সেরকম এক ভদ্রলোকের সঙ্গে তিনি এখনো বেঁচে আছেন, যদিও কষ্টেই ছিলেন, নানা রকম শারীরিক কষ্টে। এবং শেষে আমি একদম শেষ ছবি রাখা হলো লেক ভিক্টোরিয়ার। এই লেক ভিক্টোরিয়া, নীলনদের উৎস, এইসব নিয়ে অনেক এক্সপ্লোরেশন, অনেক অভিযাত্রীর জার্নি শুরু হয়েছিল। আমার জার্নি এখানে শেষ হলো। এই সেই নীলনদের উৎস, আজকে সেখানে একটা ড্যাম করে দেওয়া হয়েছে, ফলে সেই ড্রামাটিক এফেক্টটা নেই। এবং সব শেষে রসিতা ফোর্ড, যার উল্লেখ বিভূতিবাবু করেছিলেন তার ভূমিকাতে, একটা কোটেশন, যে কোনো জার্নি, কোনো পারফেক্ট, যে জার্নিটা পারফেক্ট সেটা আসলে কোনোদিন শেষ হয় না। সব সময় যে জার্নির লক্ষ্যটা সবসময় সেই নদীটার ওপারে হয়তো রয়ে যায়, কিংবা একটা পাহাড়ের কাঁধের ওপারে থেকে যায়, round the shoulder of the next mountain. So there is always one more track to follow, one more mirage to explore. এই হলো এবার চাঁদের পাহাড়ের গল্প। থ্যাংক ইউ।